দেখো, আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। তবে এটা থেকে অনেক কিছু যে প্রশ্ন পড়তে হবে সেরকম ব্যাপার নয়, কিন্তু এটা থেকে কিন্তু কিছু প্রশ্ন অবশ্যই থাকবে। ঠিক আছে, আর এটা মানে এই নয় যে পুরো পরিবেশ বিদ্যাটা পুরোটা পড়তে হবে, কিন্তু তার মধ্যে থেকে কিন্তু পরিবেশ থেকে কিন্তু অনেক কিছু প্রশ্ন থাকবে। তো আমি কিছু কিছু জিনিস একটা পেজ শুধু তোমাদের একটা টেবিল হিসেবে দিচ্ছি, যেটা তোমরা পেয়ে যাবে এখানে, মানে কোশ্চেনের মতো একটা প্রথমে পেয়ে যাবে, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পড়ে রাখলেই মোটামুটি হবে। এনভায়রনমেন্টের আর বেশি এক্সট্রা পড়ার দরকার নেই। তবে তার সাথে সাথে আমি 100টা প্রশ্ন এমসিকিউ আলোচনা করে দেবো। তার মধ্যে অনেক কিছু জিনিস আলোচনা হয়ে যাবে, তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের যে স্কিম টাইপের, সেগুলো তার মধ্যে কিন্তু ইনক্লুডেড হয়ে যাবে। তো দেখো, কিছু কিছু জিনিস যেগুলো প্রথমে আমাদের জানতে হবে, যে বন্যপ্রাণী সুরক্ষা আইন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে পাস করা হয়েছিল। তো এটা সিম্পল, দেখো 1972, 1972 সালে ইন্দিরা গান্ধী সরকার যখন ছিলেন, ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কিন্তু পাস হয়েছিল। দেওয়া আছে সাল সহ, যেটা ভারতে বন্যপ্রাণী শিকার এবং অবৈধ যে বাণিজ্য, এদেরকে বিক্রি করে এদের চামড়ায় হাতির দাঁত, ঠিক আছে, বিক্রি করা হতো, যেটা আমাদের কিন্তু সিক্স শিডিউল, মানে আমাদের যে শিডিউল রয়েছে, তফসিল রয়েছে, সেখানে রয়েছে, যার মধ্যে শিডিউল 1 এবং 2 এর অন্তর্ভুক্ত। মানে এর মধ্যে শিডিউল রয়েছে, সেই শিডিউলের মধ্যে কিছু প্রাণীকে অন্তর্ভুক্ত করা আছে, যে এই প্রাণী এই শিডিউলের মধ্যে, এই প্রাণী এই শিডিউলের মধ্যে। তার মধ্যে যদি ফার্স্ট আর সেকেন্ড শিডিউলের মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী, যেমন বাঘ, গন্ডার, এইসব জিনিস, হরিণ, এরা রয়েছে এর মধ্যে। ফলে এগুলো যদি কেউ মারে, তাহলে কিন্তু তার শাস্তি কিন্তু কঠোরতম শাস্তি হবে। ঠিক আছে, অনেকে দেখবে শিকার করতে যায়, সেগুলো কিন্তু খুব, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এটাকে খুব কঠোর ভাবে দেখে। এরপর আরেকটা অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, এটাও ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। বনভূমির যে অবনজ কাজে ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মানে পূর্বানুমতি বাধ্যতামূলক। মানে তুমি যদি বনভূমির মধ্যে কোনো যদি কাজ করতে চাও, কোনো তোমার হচ্ছে, হয়তো তুমি রিসার্চ করতে চাও বা যা কিছু তুমি করতে চাও, তাহলে সেখানে কিন্তু তোমার অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতি ছাড়া তুমি কিন্তু করতে পারবে না। তুমি যদি যাও, সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু তোমাকে পানিশমেন্ট বা শাস্তি অবশ্যই দেবে। তারপরে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, পরিবেশ সুরক্ষা আইন 1986 সালে হয়েছিল, 1986-এ, যেটা বেসিক্যালি 1984-তে যে ভোপাল দুর্ঘটনা, গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1986, মানে তখন রাজীব গান্ধী এসে গেছে, ইন্দিরা গান্ধী মারা গেছে, রাজীব গান্ধী আসেন। তো এটা বেসিক্যালি যখন ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, মধ্যপ্রদেশের ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, কোন গ্যাস মনে আছে ভোপাল গ্যাস দুর্ঘটনায়? মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড গ্যাস ছিল। কোম্পানির নাম কি ছিল? কারাবাইট বলে কোম্পানি ছিল। ইউনিয়ন কার্বাইড বলে কোম্পানি ছিল। ঠিক আছে, তো ভোপাল গ্যাস দুর্ঘটনার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছিল, এই আইনটা পাস করেছিল, যেটা কেন্দ্র সরকারকে দূষণ নিয়ন্ত্রণে অনেক ক্ষমতা, এক্সট্রা ক্ষমতা প্রদান প্রদান করেছিল। এরপরে 2002-তে আমাদের যখন অটল বিহারী বাজপেয়ী স্যার ছিলেন, তার সময় আছে বায়োডাইভার্সিটি অ্যাক্ট, জৈব জীব বৈচিত্র্য আইন, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, যেটা কি জৈব জীব বৈচিত্র্যকে রক্ষা এবং এই সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্য এই আইন তৈরি হয়েছিল, যেটা জাতীয় স্তরে এনবিএ, ন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, আর রাজ্য স্তরে স্টেট বায়োলজিক্যাল ডাইভার্সিটির জন্য বোর্ড বানানো হয়েছিল, যারা এগুলোকে মেনটেন করবে, যে কোন রাজ্যে কি, মানে বিপন্ন প্রজাতি রয়েছে, তাদের জীববৈচিত্র্য রক্ষা করা। এবং ফাইনালি 2010-এ খুব গুরুত্বপূর্ণ জিনিস করা হয়, গ্রিন ট্রাইব্যুনাল। ঠিক আছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল 2010-এ। এই সালগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আমি কিন্তু অনেক কিছু দিচ্ছি না, কিন্তু যতটুকু দিচ্ছি এগুলো কিন্তু করতেই হবে। ঠিক আছে, গ্রিন ট্রাইব্যুনাল হচ্ছে ব্যাপারটা কি, অনেক কিছু কেস আছে যেগুলো পরিবেশ সংক্রান্ত কেস, এবার অনেক কেসের মধ্যে সেই কেসগুলো তো হারিয়ে যাবে, সেই জন্য পরিবেশ সংক্রান্ত যদি কোনো কেস হয়, মামলা হয়, সেটাকে নিষ্পত্তি করার জন্য একটা বিশেষ আদালত করা হয়, সেটাকে বলা হয় ট্রাইব্যুনাল। এরকম ভাবে অনেক ট্রাইব্যুনাল গঠন করা হয়, মিলিটারি ট্রাইব্যুনাল হয়, অনেক ক্ষেত্রে হয়, মানে যেগুলো ফার্স্ট ট্র্যাক, মানে বিশেষ আদালত হয়। আদালতে তো দীর্ঘদিন সময় লাগে, বিশেষ আদালতে কম সময়ে যাতে দ্রুত মামলা নিষ্পত্তি করা যায়, সেই জন্য এরকম ট্রাইব্যুনাল গঠিত হয়। তো এর হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে কিন্তু, এবং এর আঞ্চলিক অনেক বেঞ্চ রয়েছে, সেটাও কিন্তু কলকাতাতে অবস্থিত রয়েছে।
তো এগুলো সাল কিন্তু প্রত্যেকটা মনে রাখতে হবে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, বন্য সংরক্ষণ আইন 1980, পরিবেশ সুরক্ষা আইন 1986, বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002 আর ট্রাইব্যুনাল আইন 2010। এইসব সালগুলো কিন্তু মনে রাখতে হবে। অনেক কিছু কঠিন নয়, একটু সহজই রয়েছে। এবার ভারতে বিভিন্ন কিছু আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনগুলো মনে রাখতে হবে কোন আন্দোলন কবে হয়েছিল, তার নেতৃত্ব কে প্রদান করেছিল, সেরকম কিছু আন্দোলন। যার মধ্যে কয়েকটা তো আমরা ভালোভাবেই জানি, যেমন বিষ্ণুই আন্দোলন কোথায় হয়েছিল? রাজস্থানে হয়েছিল। রাজস্থানে খেজারলি গ্রামে। কার নেতৃত্বে? অমৃতা দেবীর নেতৃত্বে। বিষ্ণুই সম্প্রদায়ের মানুষ খেজড়ি গাছ বাঁচাতে এই নিজেদের প্রাণ উৎসর্গ করেছিল 343 জন। তো এটা পড়বে যে বিষ্ণুই আন্দোলন কবে হয়েছিল বা কার নেতৃত্বে হয়েছিল, সেভাবে পড়বে। চিপকো আন্দোলন তো খুবই ফেমাস। কোথায় ছিল? উত্তরাখণ্ডে হয়েছিল, উত্তরাখণ্ডে চামোলি জেলায়। যার নেতৃত্ব দিয়েছিল সুন্দরলাল বহুগুণা আর চণ্ডী প্রসাদ ভাট, যার নেতৃত্বে প্রচুরবার আমরা এটা পড়েছি। এটা বেসিক্যালি মহিলারা গাছকে জড়িয়ে ধরে আহ, এটা থেকে রক্ষা করেছিল, চিপকো আন্দোলন খুবই ফেমাস। সাইলেন্ট ভ্যালি আন্দোলন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে, সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল 1973। এটা বেসিক্যালি ছিল কেরালার কুন্তিপুরা নদীর ওপরে বাঁধ তৈরির ওপরের জন্য। কোথায় হয়েছিল? কেরালাতে হয়েছিল। এরপরে কেরালার যে চিরহরিৎ বনভূমি রক্ষা পায় এবং এই জন্য 1984 সালে সাইলেন্ট ভ্যালিকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। জঙ্গল বাঁচাও আন্দোলন 1982 তে বিহারের সিংভূম জেলায়, যেটা বর্তমানে ঝাড়খণ্ড হয়ে গেছে, তখন বিহার ছিল, এখন ঝাড়খণ্ড। শাল বন কেটে বাণিজ্যিকভাবে সেগুন চাষ করার বিরুদ্ধে আদিবাসীরা আন্দোলন করেছিল। তারপরে আপ্পিক্য আন্দোলন, কর্ণাটক বেশ ছিল, শিরসি অঞ্চলে পান্ডুরং হেগড়ের নেতৃত্বে এটা হয়েছিল, যেটাকে দক্ষিণ ভারতের চিপকো আন্দোলন বলা হয়ে থাকে। নর্মদা বাঁচাও আন্দোলন খুব ইম্পর্টেন্ট ছিল। নর্মদা নদীর উপরে যখন সর্দার সরোবর বাঁধ তৈরি করার জন্য ফলে এর ফলে আদিবাসীদের উচ্ছেদ করা হয়েছিল। কারণ বাঁধ তৈরি করতে গেলে তো অনেকটা জায়গা দরকার, সেখানে অনেক ট্রাইবালরা বসবাস করে। ফলে আদিবাসীদের উচ্ছেদ এবং পরিবারগত ক্ষতির বিরুদ্ধে মেধা পাটেকার এবং বাবা আমটে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। ফলে এই আন্দোলনগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু অনেক ইভিএস এর মধ্যে থেকে কিন্তু শুধুমাত্র কয়েকটা জিনিস আমি তোমাদেরকে একটু ভালো করে পড়তে বলছি, অনেক কিছু নয়, প্রচুর পড়ার দরকার নেই। কোন অ্যাক্ট গুলো হয়েছিল আর কোন আন্দোলন গুলো হয়েছিল, এই অ্যাক্ট আর এই আন্দোলনটা কোন রাজ্যে হয়েছিল আর কার নেতৃত্বে হয়েছিল, সেটুকু করলেই হবে। ঠিক আছে? এর সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে চারটে জিনিস। সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, যেটা আমরা প্রত্যেকে পড়েছি, জেনেছি। মন্ট্রিল প্রোটোকল 1987-এ ওজোন স্তর রক্ষার। হ্যাঁ, মন্ট্রিল প্রোটোকল 1987 সালে 1987-এ এটা বেসিক্যালি ছিল যে ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের উৎপাদন কমানোর বিরুদ্ধে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল, এটা মন্ট্রিল প্রোটোকল নামে পড়েছি। এবারে কিয়োটো প্রোটোকল 1997 সালে একবার হয়েছে, 2005 সালে হয়েছে। গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর জন্য উন্নত দেশগুলিকে আইনগতভাবে বাধ্য করার জন্য কিয়োটো প্রোটোকল হয়েছিল। প্যারিস জলবায়ু চুক্তি 2015-এ হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং কে 2 ডিগ্রি সেলসিয়াস, সম্ভব হলে 1.5 ডিগ্রি মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য 119টি দেশের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি হয়েছিল। লাস্ট হচ্ছে কোপ 28 2023-এ হয়েছে। কোথায়? দুবাইতে, কিছুদিন আগেই হয়েছে। প্রথমবার জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল থেকে সরে আসার বা ট্রানজিশন করার বিষয়ে ঐক্যমত করা হয়। কিন্তু সব জায়গাতে এখানে আমেরিকা বলছে না না, ওইসব কিছু গ্লোবাল ওয়ার্মিং বলে কিছু হয় না। ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প তো মারাত্মক লোক আছে, যাই হোক। তো এই ব্যাপার। তো তোমাদের পড়ার মধ্যে বলতে এই জায়গাগুলোকেই ভালো করে পড়তে হবে। ইবিএস এর মধ্যে টপিক ধরে পড়ার বলতে এটাই, বেশি অনেক কিছু পড়তে হবে না। এই এর মধ্যে কে খাদ্য স্তর, প্রচুর কিছু এটা সেটা পড়ার কিছু দরকার নেই। এই প্লাস্টিক দূষণ, এই দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, এই হ্যান ত্যান, এসব পড়ার কিন্তু দরকার নেই। এই জায়গাগুলো পড়বে, আন্দোলন, এই প্রোটোকল আর অ্যাক্ট যেগুলো হয়েছিল। ঠিক আছে? এবার আমি এমসিকিউ আলোচনা করব, যেগুলো যেগুলো পারবে কোনো অসুবিধা নেই, আর যেগুলো পারবে না আমি এক্সপ্লেন করে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে? তোমরা অ্যান্সার করবে তাহলে হবে। পুরো পিডিএফটা ক্লাসের পরে পেয়ে যাবে, ক্লাসরুমে আছে আমাদের। আচ্ছা, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? কিছু জিনিস আমরা সহজেই জানি। মেছো বিড়াল। মেছো বিড়াল। মেছো বিড়াল।
মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু সেটা হচ্ছে বাগরোল বা মেছো বিড়াল। কিছু সহজ প্রশ্ন থাকবেই। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান কোনটা? এটাও বলেছিলাম। এই যে সিঙ্গালীলা। সিঙ্গলিলা। সিঙ্গলীলা সিঙ্গালিলা কোথায় আছে? দার্জিলিং এ আছে তো নাকি? দার্জিলিং এ। হুম, দার্জিলিং এ আছে সিঙ্গলিলা জাতীয় উদ্যান, আর কি হবে? আর তো কেউ হওয়ার কিছু নেই। আচ্ছা, সুন্দরবনকে কেন প্রাকৃতিক বন বলা হয়? এটা খুব ভালো প্রশ্ন। বি হবে। হুম, কারণ বি সুন্দরবনে, হবে নাকি? বি হ্যাঁ একটা। সুন্দরবনে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। প্রত্যেকেই জানি সুন্দরবনে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। সেই ম্যানগ্রোভ ফরেস্ট কি করে, তোমার যে সমুদ্র বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের যে জল, সেই জলটাকে যাতে ভূমিক্ষয় না করে নিয়ে যায় সেই জন্য বাধা দেয়। ঠিক আছে, এই জন্য সুন্দরবনকে প্রাকৃতিক, যদি সুন্দরবন না থাকতো পশ্চিমবঙ্গে যে দক্ষিণ চব্বিশ পরগনার যে বিস্তীর্ণ এলাকা সেটা কিন্তু জলের নিচে মানে বঙ্গোপসাগরে চলে যেত। এবার দক্ষিণ চব্বিশ পরগনা গেলে তার সাথে সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকেও যাবে, আস্তে আস্তে যত উপরের দিকে যাবে সবাই আস্তে আস্তে যাবে। ঠিক আছে, তো সেই জন্য মেদিনীপুর তো তার সঙ্গে ইনক্লুডেড হবেই। তো সুন্দরবনকে এই জন্য প্রাকৃতিক বন বলা হয় কারণ এটি উপকূলকে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। ঠিক আছে, ভেরি গুড। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? শিউলি। হ্যাঁ, শিউলি। শিউলি। শিউলি ফুল রয়েছে রাজ্য ফুল, সহজ ব্যাপার। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম? মাছরাঙা। সাদা বুক মাছরাঙা। ধলা বুক ধলা মাছরাঙা। বুক বা সাদা বুক ওরা মাছরা। ঠিক আছে, আচ্ছা পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ ছাতিমের ইংরেজি নাম কি? ছাতিমকে কি বলা হয়? ডেভিল ট্রি। হুম, ডেভিলস 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 ট্রি। ট্রি। ডেভিলস ট্রি বা ব্ল্যাক বোর্ড ট্রি, দুটোই বলা হয়। ঠিক আছে, বানিয়ান ট্রি মানে আমাদের হচ্ছে অশ্বত্থ গাছ, ম্যাঙ্গো মানে এটা, শাল গাছ মানে, ম্যাঙ্গো মানে আম আর শাল গাছ তো রয়েছে, ডেভিলস ট্রি বলা হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? জলদাপাড়া। জলদাপাড়া। জলদাপাড়া কোন রাজ্যে মানে কোন জেলায় রয়েছে? পশ্চিমবঙ্গে জলদাপাড়া কোন জেলায়? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। হ্যাঁ, আলিপুরদুয়ার। আগে তোমার জলপাইগুড়িতে ছিল, তারপরে ভেঙে গেছে, তাই তো, জন্য এখন আলিপুরদুয়ার জেলা হয়ে গেছে। তাহলে এটা বর্তমানে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। আচ্ছা, পূর্ব কলকাতার জলাভূমি ইস্ট ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস কে কি বলা হয়? কলকাতার ফুসফুস। কলকাতার ফুসফুস। কলকাতার ফুসফুস। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, জলাভূমি মানে ওয়েটল্যান্ড কি করতে পারে? সেখান থেকে কি অক্সিজেন উৎপন্ন হবে? তার মানে ফুসফুস কোন জিনিসকে বলে? এটা লজিক্যাল, এটা একটু লজিক্যালি ভাবো, একটু লজিক্যালি ভাবো। হ্যাঁ, কিডনি হবে। ব্যাপারটা বুঝতে পারছো? একটু লজিক্যালি ভাবো তাহলেই হবে। যেমন অ্যামাজনকে ফুসফুস কেন বলা হয়? কারণ অ্যামাজন প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে পুরো পৃথিবীর জন্য, সেই জন্য পৃথিবীর ফুসফুস বলা হয়। কিন্তু জলাভূমি কি তোমার অক্সিজেন উৎপন্ন করবে? নিশ্চয়ই না। জলাভূমি কি করবে? জল মানে বর্জ্য পদার্থ শোধন করতে পারে, সেটা কিডনি করে। সেই জন্য এটাকে কলকাতার কিডনি বলা হয়। ঠিক আছে, বর্জ্য জল শোধনের জন্য পূর্ব কলকাতার জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয়। মানে এগুলো সহজ জিনিস, একটু মাথায় রাখতে হবে। রেড পান্ডা পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়? দার্জিলিং। দার্জিলিং। দার্জিলিং আর কালিম্পং। ঠিক আছে, দার্জিলিং এখন তো দার্জিলিং থেকে কালিম্পং আলাদা হয়ে গেছে। এখানে যদি বলে রেড পান্ডা পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল পার্কে পাওয়া যায়, তখন কি হবে? তার মানে মনে রাখতে হবে দার্জিলিং আর কালিম্পং এ দার্জিলিং। ন্যাশনাল পার্ক জানতে চাইলো, তখন কি হবে? তার মানে দার্জিলিং কালিম্পং এ কি ন্যাশনাল পার্ক রয়েছে? কি হলো? কি হলো, সৈকতের আবার অফ হয়ে গেল কেন? না, আছে তো।
হ্যাঁ, বলো কি হবে? দার্জিলিং কালিম্পং এ কোন ন্যাশনাল পার্ক রয়েছে? পদ্মজা নাইডু ন্যাশনাল পার্ক। না, পদ্মজা নাইডু নয়। এক্ষুনি তো আলোচনা হলো সর্বোচ্চ ন্যাশনাল পার্ক সবচেয়ে উঁচুতে কোন ন্যাশনাল পার্ক? সিঙ্গলীলা। সিঙ্গলীলা। তাহলে ওখানেই তো ভদ্রলোক আছে, ওখানেই তো সিঙ্গলীলা আছে। তাহলে এখানে মনে রাখবে দুটো জিনিস, একটা হচ্ছে হ্যাঁ, কি কি সমস্যা হয়েছিল তোমার? স্যার ওই কেটে গেছিল হঠাৎ করে, দেখি বন্ধ হয়ে গেছে। কি বলছেন একটু বলে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জিজ্ঞেস করলাম এই দার্জিলিং আর কালিম্পং এ কোন ন্যাশনাল পার্ক আছে। তাহলে সিঙ্গলীলা আছে আর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে? তাহলে এই দুটো জায়গায় রেড পান্ডা পাওয়া যায়। তাহলে অ্যান্সার হবে এই দার্জিলিং কালিম্পং এ সিঙ্গলীলা আর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, ঠিক আছে? আচ্ছা, জল ধরো জল ভরো প্রকল্প কত সালে শুরু করা হয়েছে? এটা আমাদের এই কোশ্চেন গুলো আসবে। 2016। না, এটা 2016 নয়, 2011-তে হয়েছে, ঠিক আছে? জল ধরো জল ভরো প্রকল্প 2011। পশ্চিমবঙ্গ সরকারের এই যে প্রকল্পগুলো, এগুলো কিন্তু করে যাবে, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি এখানে, কোন কোশ্চেনের মধ্যে রয়েছে, এগুলো একটু পড়ে যেতে হবে, ঠিক আছে? একটা প্রকল্প তো থাকবে। আচ্ছা, সুন্দরবনের প্রধান ম্যানগ্রোভ উদ্ভিদের নাম? এটা তো সহজ প্রশ্ন। সুন্দরী। 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 হুম, আচ্ছা। বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জায়গায় রয়েছে? আলিপুরদুয়ার। হুম, এটাও আলিপুরদুয়ার। আলিপুর দুয়ারে চলে গেছে। বক্স ন্যাশনাল পার্ক আর হচ্ছে টাইগার রিজার্ভ আছে। সবুজ শ্রী প্রকল্প মূল উদ্দেশ্য কি? নবজাতক শিশুর নামে চারাগাছ বিতরণ। ভেরি গুড। নবজাত শিশুর নামে চারা গাছ বিতরণ হচ্ছে সবুজ শ্রী। কিছু করার নেই, কিন্তু পড়তে হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন রামসার সাইটটি বিশ্বের বৃহত্তম বজ্র জল ভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থা? একটু আগেই বলে দিলাম। এই জন্য কলকাতার পূর্ব কলকাতার এই জন্য কলকাতা। কলকাতার গিন্ডি বলা হয়, তাই তো? এটা রামসার সাইটও কিন্তু রয়েছে, মাথায় ঢুকবে। আচ্ছা, পূর্ব কলকাতার জলভূমি যেটা রামসার সাইট আর বিশ্বের বৃহত্তম বজ্র জলভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থা, ঠিক আছে? আচ্ছা, পশ্চিমবঙ্গের জাতীয় জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে গঠিত আমখই ফসিল পার্ক কোন জেলায় রয়েছে? খুব ইম্পর্টেন্ট, এটা ধরে রাখো পরীক্ষা, এটা ধরে রাখো পরীক্ষায় আসছে। এটা একদম ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য ধরে রাখো আসছেই আসছে। এটা রয়েছে বীরভূম জেলায়, ঠিক আছে? আমখই যে ফসিল পার্ক, সেটা আমাদের বীরভূম জেলায় অবস্থিত। ফসিল পার্ক কেন? ওখানে পুরো দেখতে পাবে যে একটা গাছ থেকে কিভাবে গাছের ফসিল তৈরি হয়। সে পার্কের মধ্যে একটা গাছ থেকে তো ফসিল তৈরি হয়, কয়লা তৈরি হয়, ফসিলস তৈরি হয়, পুরো তার মধ্যে রয়েছে। আমখই ফসিল পার্ক বীরভূমে রয়েছে। পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় আছে? রাজা ওই খাওয়াবে নাকি? রাজাবাদ খাওয়া, এটা কোথায় রয়েছে? কোন জেলা? জানি না স্যার। হ্যাঁ, এটা রয়েছে আলিপুরদুয়ার, ঠিক আছে? এটা আলিপুরদুয়ারে রয়েছে। আলিপুরদুয়ারে যে ন্যাশনাল পার্ক রয়েছে, বক্সা অরণ্য, যে বক্সা ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে? সেই বক্সা ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণ কেন্দ্র। হ্যাঁ, পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণ কেন্দ্র আলিপুরদুয়ার জেলার বক্সা অরণ্য এলাকার রাজাবাদ খাওয়াতে অবস্থিত। হুম, আচ্ছা, পরের প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিং। ক্যানিং। ক্যানিং কে? কেউ যদি সুন্দরবন ঘুরতে যাও, তাহলে ক্যানিং থেকে নিয়ে যাবে তোমাকে, ঠিক আছে? ক্যানিং এ যেতে হবে, সেখান থেকে তোমাকে ঘুরতে নিয়ে যাবে সুন্দরবন। সেই জন্য ক্যানিং শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়, কারণ এখান থেকে সুন্দরবন ভ্রমণের জন্য প্রধান যাত্রা। কেউ যদি ঘুরতে যাও, ঠিক আছে, শুধু মানে বিরক্ত লাগবে, কিন্তু যদি খেতে যাও, তাহলে প্রচুর খাওয়ার, সারাদিন একটু বসে থাকবে, খাওয়ার হজম হতে না হতেই তোমাকে খাওয়ার দেবে, প্রচুর খাওয়া হবে।
ঠিক আছে? শুধু কিন্তু কি ওই না নৌকায় স্যার, নৌকায় ওই নদীতে ঘুরতেও ভালো লাগে। আচ্ছা একটু ভালো লাগে সারাদিন মানে দিন-রাত কি নদী দেখতে এত ভাল লাগবে? কিছু নেই? হ্যাঁ স্যার, আমার তো ভালো লাগে বেশ। মানে আমরা রিসেন্টলি ঘুরে এলাম। আমার তো আবার যাওয়ার ইচ্ছে আছে। আচ্ছা, আচ্ছা তাহলে ভালো। কিন্তু সাধারণত কি বলতো কোনো একটা জায়গায় গেলে একটু অনেক কিছু জিনিস একটু নদী, একটু পাহাড় দেখলাম, একটু এ দেখলাম, সে দেখলাম। শুধু সবসময় কি থাকতে এবার কেউ যদি অ্যাকচুয়ালি নদী থেকে কেউ যদি না দেখে থাকো, তাহলে একটু কষ্ট হতে পারে। মানে একটু হ্যাঁ, নদী ফিল করতে পারো। কিন্তু টুকটাক যদি কেউ দেখে থাকো তাদেরকে তো সারাদিন নদী কারো দেখতে ভাল লাগবে। চারদিকে জল, যেদিকে দেখবে জল, কিছুই দেখার নেই। তাই না? আচ্ছা না চলো স্যার, ওই নদীর পাশ দিয়ে জঙ্গলগুলো দেখতে বেশ খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে। যে যার হচ্ছে দেখতে ভালো লাগে। আচ্ছা পশ্চিমবঙ্গের রাজ্য মাছ কোনটা? ইলিশ। ইলিশ। ইলিশ মাছ পশ্চিমবঙ্গের রাজ্য মাছ। আচ্ছা মিশন নির্মল বাংলা কত সালে শুরু হয়? সব পরিষ্কার করার জন্য ম্যাডাম চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার 2011। 2013। মিশন নির্মল বাংলা 2013। এটাই যে মিশন নির্মল বাংলা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার লক্ষ্যে গ্রামীণ এলাকায় শৌচাগার নির্মাণের জন্য মাধ্যমে উপযুক্ত মলত্যাগ দূর করতে, ঠিক আছে, উন্মুক্ত যেখানে সেখানে। এই জন্য এটা 2013 সালের 19শে নভেম্বর শুরু। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ওডিএফ ওপেন ডিফেকশন ফ্রি হওয়ার ক্ষেত্রে সাফল্য পেয়েছিল? কথাটার মানে হচ্ছে ওপেন ডিফেকশন ফ্রি মানে নির্মল জেলা। এটা কথাটার মানেই হচ্ছে যে নির্মল জেলা হওয়ার জন্য প্রথম কোন জেলা নির্মল জেলা হয়েছে? আমি সাল বলে দিচ্ছি, 2015-তে সেই রাজ্যটা হয়েছে, সেই জেলাটা হয়েছে, কিন্তু কোন জেলা? অ্যান্সার হবে নদিয়া। হুম, নদিয়া 2015-তে। দেখুন নদিয়া জেলা নির্মল জেলা হওয়ার ক্ষেত্রে প্রাথমিক সাফল্য অর্জন এবং 2025 সালে এটা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি ডুয়ার্স অঞ্চলের অন্তর্ভুক্ত? সহজ। গরুমারা জলদাপাড়া অঞ্চল। গরুমারা জলদাপাড়া, ঠিক আছে, এটা ডুয়ার্স এর মধ্যে পড়ছে। আচ্ছা কোন জাতীয় উদ্যানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়? এটা তো কেউ জানে না। সুন্দরবন। সুন্দরবন। তাহলে এটা কেউ জানে না উত্তরটা। আচ্ছা এবার ভালো প্রশ্ন, সুন্দরবনকে কত সালে হেরিটেজ সাইট করা? ইম্পর্টেন্ট প্রশ্ন। 87। হুম, 1987। 1987। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দু একটা প্রশ্ন আমি স্টার দিচ্ছি মানে ধরে রাখো এগুলো পরীক্ষার জন্য দা মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের জল স্বপ্ন প্রকল্পের লক্ষ্য কি? হুম, পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছানো, তাই তো? কারো বাড়িতে আছে জল স্বপ্ন প্রকল্প? এখানে আবার হচ্ছে পলিটিক্স আছে। আছে। হ্যাঁ, এখানে আবার পলিটিক্স আছে। আচ্ছা যাই হোক, পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কি? ধর নামেই আছে, জল টল আসে না কিছু। ওই নামেই আছে, পাইপ লাগানো, জল টল কিছু আসে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কি? আম। আম, আম। ম্যাঙ্গো। আচ্ছা, বেঠুয়াধারী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যের অবস্থিত? বেঠুয়াধারী নদিয়া। নদিয়া জেলায় রয়েছে বেথুয়াহারি ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী অভয়ারণ্য স্যাংচুয়ারি। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জেলাটা পরিবেশগত হটস্পটের অংশ? হটস্পট? সুন্দরবন। হুম 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 হটস্পট নয়, হটস্পট মাত্র দুটো আছে, পশ্চিমঘাট পর্বতমালা আর বি বি আহ, উত্তরবঙ্গের হিমালয় স্যার অঞ্চল। বি হবে, হ্যাঁ, হিমালয় অঞ্চল। হটস্পট দুটো না, হটস্পট চারটে আছে সম্ভবত। এটা হচ্ছে উত্তরবঙ্গের, এটা রয়েছে, টোটাল 4টে আছে। টোটাল চারটে হটস্পট আছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা একটা রয়েছে, আর তোমার হচ্ছে আর কোথায় কোথায় আছে বলতো হটস্পট গুলো চারটে?
মুহূর্তে খেয়াল আসছে না। আহ, নাম বলে। আর ইন্দো বর্মা বলে একটা আছে, ইন্দো বর্মা। একটা তোমার মেরিন আছে মনে না? মেরিন। একটা হিমালয় রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালায়, ইন্দো বার্মায় রয়েছে, ও আচ্ছা সুন্দাল্যান্ড রয়েছে, আন্দামান নিকোবরে বললাম না? সুন্দারল্যান্ড, ওই নিকোবরের অংশ। সুন্দাল্যান্ড রয়েছে, হ্যাঁ, নিকোবরে নিকোবরের রয়েছে। অংশ। একটা মেরিন মানে তোমার হচ্ছে সমুদ্রের ভেতরে রয়েছে, নিকোবরে রয়েছে। আর এই ইন্দো বার্মাতে রয়েছে আসাম, মায়ানমার এই অঞ্চলে। পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুর মধ্যে। আর আমাদের হিমালয় রয়েছে এখানে, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ নিয়ে দ্য হিমালয়ান রয়েছে। তাহলে হিমালয়, উত্তরবঙ্গের হিমালয়, এগুলো হটস্পটের অংশ। 4টে হটস্পট রয়েছে, মোট 4টে হটস্পট রয়েছে। আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, এটা আমাদের হটস্পট, যেটা পূর্ব হিমালয় হটস্পট। আচ্ছা, সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের প্রধান দপ্তর কোথায় রয়েছে? আলিপুরে। না, আলিপুর। না, 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 তোর আলিপুরে বাঘ সংরক্ষণ হয় পাগল। ক্যানিং। ক্যানিং এ রয়েছে, তাহলে ক্যানিং হবে। ক্যানিং রয়েছে। অত দূরে করলে সমস্যা হয়ে যাবে। আর পর আচ্ছা, এই কি হলো, এটা অন্য কোথা থেকে চলে আসছে। আহ, কোন একটা প্রশ্নের এখানে ঢুকে গেছে। পশ্চিমবঙ্গের এই সর্বশেষ ঘোষিত বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে পাখি বিতান, যেটা জলপাইগুড়ি জেলা অবস্থিত। কোন একটা প্রশ্নের পেছনে ছিল, এটা এখানে ঢুকে গেছে। আচ্ছা, গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম প্রবেশ করেছে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। এই ভুলটাই করবে, এই ভুলটাই করবে, এই ভুলটাই করাটা উচিত। মালদা হবে। হ্যাঁ, প্রবেশ করেছে মালদায়, কিন্তু মুর্শিদাবাদে সবচেয়ে বেশি লেন্থে প্রবাহিত হয়েছে। তাহলে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মালদহ জেলায় প্রবেশ করেছে, কিন্তু মুর্শিদাবাদের মধ্য দিয়ে বেশি প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় রেড ক্র্যাব বা লাল কাঁকড়া সংরক্ষণের জন্য হেরিটেজ সাইট রয়েছে? দক্ষিণ চব্বিশ পরগনা। না, একদম না। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে রয়েছে, ভেরি গুড। পূর্ব মেদিনীপুর জেলার বিরামপুর, বাগুড়ান, জলপাই অঞ্চলে লাল কাঁকড়া সংরক্ষণের জন্য হেরিটেজ সাইট রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের সজনেখালি অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? সজনেখালি। কুমির ও পাখি। কুমির এবং পাখি। কুমির এবং পাখি জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বশেষ ঘোষিত, এই যে এইটার উপরে চলে গেছিল, বুঝতে পারছো? এটার এক্সপ্লেনেশনটা সে উপরে চলে গেছে। হ্যাঁ, এই যে পাখি বিতান বা পক্ষী বিতান, এর এক্সপ্লেনেশনটাই উপরে চলে গেছে, ঠিক আছে? উপরে আছে, এখানে লিখে রাখছি, উপরে আছে। সুন্দরবনের কর্দমাক্ত নদীতে কোন ধরনের মূল দেখতে পাওয়া যায়? এটা তো জানি। শ্বাসমূল ও শ্বাসমূল আর ঠেসমূল। শ্বাসমূল ও ঠেসমূল। শ্বাসমূল আর ঠেসমূল। তো সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্টের মাটি কর্দমাক্ত এবং অক্সিজেন কম থাকে, সেই জন্য প্রতিকূল পরিবেশে গাছের শ্বাস প্রশ্বাসের জন্য বিশেষ ধরনের মূল, যেমন শ্বাসমূল, যা মাটি ফুঁড়ে উপরের দিকে উঠে আসে, যা গাছকে সোজা দাঁড়িয়ে থাকতে, ঠেসমূল দেখা যায়। দুটো জিনিস, শ্বাসমূল কি করে, অক্সিজেন সাপ্লাই করে, আর ঠেসমূল কি করে, তাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি অরণ্য রয়েছে? সহজ। আলিপুরদুয়ার। জলপাইগুড়ি। দক্ষিণ 24 পরগনায় এত বড় সুন্দরবন রয়েছে, তাহলে সেখানে হবে না? এত বড় সুন্দরবন রয়েছে, তাহলে আর কোথায় এত হ্যাঁ। অরণ্য রয়েছে, তাই না? দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের বিশাল ম্যানগ্রোভ বনাঞ্চলের জন্য সবচেয়ে বেশি অরণ্য রয়েছে। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, একটু আগে জিজ্ঞেস করছিলাম, কোন জেলায় রয়েছে? দার্জিলিং। না, দার্জিলিং এ সিঙ্গলীলা, আর কালিম্পং এ নেওড়া। কালিম্পং। কোথায় বলো? কালিম্পং। দার্জিলিং এ সিঙ্গলীলা, কালিম্পং এ নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, তাই তো?
হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলি আয়তন মোট বনভূমির কত শতাংশ? এটা অ্যাকর্ডিং টু অ্যাক্ট বলাই আছে যে মোট বনভূমির এত শতাংশ যদি হয় তাহলে কিন্তু বলা যায় মিনিমাম হতে হয় মানে 33% হতে হয়, ঠিক আছে? তার বেশি রাখতে পারে কিন্তু কম হলে সমস্যা। 39। এই জন্য 39, অ্যাকচুয়ালি 39.5%, ঠিক আছে? তো নিয়ার অ্যাবাউট 39 এই জন্য বলা আছে। বনভূমির 39.5% এলাকা জাতীয় উদ্যানের মধ্যে রয়েছে। আচ্ছা, সেমি মডেল পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ম্যানগ্রোভ এবং মৎস্য চাষে সফল হয়েছে? এর পুরো নামটা এরপরে আসবে কোশ্চেন। সুন্দরবন। সুন্দরবন। ম্যানগ্রোভ কোথায় আছে? সুন্দরবনে আছে। এবার পরের কোশ্চেনটা হচ্ছে এই সেইমির পুরো নাম কি? হুম। চারটে রয়েছে, দেখি। হুম। বি। দেখা যাচ্ছে ই। সাস্টেনেবল অপশন বি। অ্যাকুয়াকালচার ইন ম্যানগ্রোভ ইকোসিস্টেম, ঠিক আছে? ফলে মনে রাখবে, এটা দেখি সুন্দরবন বলে সঙ্গে সঙ্গে উত্তরটা করতে পারলে, কিন্তু পরীক্ষায় তো বললো না, বললো যে সেইমি এর পুরো নাম কি, ম্যানগ্রোভ চাষের সাথে যুক্ত বললো না। এটা তো বলা আছে বলে সহজে হয়ে গেল, এটা খেয়াল রাখবে। জলাশয় সংস্কার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প কি? জল ধরো জল ভরো। ভেরি গুড, জল ধরো জল ভরো। না। হুম। পশ্চিমবঙ্গে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার পাশাপাশি কোন সচেতনতা বৃদ্ধি করা হয়? রাস্তার ধারে গাছ লাগানো, পরিবেশ পরিবেশ রক্ষা। রক্ষা। অপশন বি। রাস্তার ধারে গাছ লাগানো এবং পরিবেশ রক্ষা। তো এই জন্য পথশ্রী রাস্তাশ্রী, রাস্তার উন্নয়নের পাশাপাশি রাস্তার ধারে গাছ লাগানো, পরিবেশ রক্ষা। ভালো খবর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্য পরমদান কোন জেলায় অবস্থিত? যা, এই অবস্থা বাঙালির! বিভূতিভূষণ উত্তর 24 পরগনা। আচ্ছা, 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের মূল থিম কি? এবার কোশ্চেন, এন্ডিং প্লাস্টিক ইকোসিস্টেম। না, এই প্রশ্নগুলো পড়বে, এই না। প্রশ্নগুলো এন। গুরুত্বপূর্ণ। কারেন্ট হুম। অ্যাফেয়ার্স এর মধ্যে যখন এগুলো ঢুকবে এগুলো পড়তে হবে। বিশ্ব জল দিবস 2025-এর থিম কি? যাতে গ্লোবাল হিমবাহ সংরক্ষণ। শান্তির জন্য জল। হিমবাহ সংরক্ষণ। 2024 সালে পশ্চিমবঙ্গের কোন স্কুল ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড পেয়েছে? আর্মি পাবলিক স্কুল, কলকাতার। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকার, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 2025-26 বাজেটে নদী বাঁধ রোধের জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে। আগের বছর ঘোষণা করেছিল, তারপর থেকে কিন্তু বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলাতেই কিন্তু এটার প্রচুর কাজ হয়েছে, যাতে নদীর, কারণ বেশিরভাগ জায়গায় কি হয় বলতো, যে মানে যে বাঁধ অংশ, নদী কোনো জায়গায় সরে সরে চলে যাচ্ছে, ফলে যাদের জমি আছে, জমি টমি খেয়ে যাচ্ছে নদী, নদী বেড়ে যাচ্ছে জলের জন্য। হুম, কি হবে? নদী বন্ধন। নদী বন্ধন, সিম্পল। এটা এটা শোনোনি? নদী বন্ধন প্রকল্পটা শোনোনি আগের বছর থেকে? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, এই জন্য সরকার কত টাকা বাজেটে বরাদ্দ করেছিল? 200 কোটি।
ওই জন্য নদীর সব ধারগুলো হচ্ছে একদম করে দেওয়া হচ্ছে, একদম ঢালাই করে দেওয়া, ঠিক আছে? বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাঁধানো হয়ে যাচ্ছে, অনেক জায়গাতেই হয়ে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা বহু জায়গাতেই করা হয়েছে। কেউ যদি এর দিকে যাও দেখতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যান কত বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে? আর এই মাস্টার প্ল্যান 2011 সাল থেকেই হচ্ছে, হবে হবে হবে, আর কোনোদিন আর হয়নি, আর কোনোদিন হবেও না। বলা হয়েছে 2 বছরের মধ্যে কমপ্লিট করার কথা, ঠিক আছে? এটা কোনোদিন কমপ্লিট হবে না, মানে সম্ভবই নয়, করতেই পারবে না। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে যারা প্ল্যান করছে তারা ঘাটাল সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। কারণ ঘাটালে কেউ যদি ঘাটাল গিয়েছো ঘাটাল? যাওনি? কারো ঘাটালে যাওয়ার হ্যাঁ অভিজ্ঞতা আছে? স্যার, আমার তো ঘাটালের কাছাকাছি বাড়ি। কোথায় বাড়ি? আমার চন্দ্রকোনাতে। চন্দ্রকোনা, আচ্ছা আচ্ছা, তোমার ওই ঘাটালটা পেরিয়ে হ্যাঁ, ওই এখান দিকটায়। থেকে ওই 18 কিলোমিটার। বুঝতে পেরেছি, আমি জানি, আমার যে আছে। তো ওই ঘাটালটা পেরিয়ে যাওয়ার পরে ওই যে ব্রিজটা রয়েছে, ব্রিজের ওই জাস্ট পেরিয়েই বাস স্ট্যান্ডটা পেরিয়ে ওইখানটা সারা বৃষ্টি হওয়ার পরে পুরো ডুবে থাকে, তাই না? পুরো নিচু হয়ে জায়গায় থাকে, ওই যে বড়দা যে স্কুল পর্যন্ত ওই জায়গাগুলো সব জলের নিচে ডুবে থাকে, তাই না? তাহলে সেই জায়গাগুলো তুমি ঘাটাল হ্যাঁ, মাস্টার বড় প্ল্যান, বন্যা হলে তো পুরো রাস্তাটাই ডুবে থাকে। পুরো রাস্তা ডুবে থাকে, আর এমনি প্রতি বছর বন্যা না হলেও ডুবে যায় ঘাটাল। তো সেখানে ওই জন্য পুল যেটা রয়েছে সেটা সবসময় ভেসে থাকে, ভাসা ভাসা হচ্ছে, তোমার ব্রিজ আছে তাই না, নদীর উপর দিয়ে ভাসা ব্রিজ আছে না হ্যাঁ ঘাটালে? স্যার, ভাষাফুল, হ্যাঁ। ভাসা পুল আছে, যেটাকে হুম। ভাসা পুলই বলা হয়। তাহলে ওখানে এমন কিছু করতে হবে যেটা ওরকম ফ্লোটিং হবে, ঠিক আছে? তো ওইরকম ভাবে বানানো খুব চাপের ব্যাপার। সম্ভব, অসম্ভব নয়, বাট অনেক কিছু ভাবনা চিন্তা করতে হবে। আচ্ছা, যাই হোক, 2024 সালে জুন মাসে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে কোন ক্যাম্পেইন চালু করেছে? স্বচ্ছ ভারত বহু বছর আগে হয়ে গেছে চালু, ওই জন্য এটা আর নয়। এক এক চারা গাছ মায়ের নামে, ঠিক আছে? যে মায়ের নামে এই উদ্যোগের লক্ষ্য হলো মায়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মানের প্রতীক হিসেবে গাছ লাগানো। আচ্ছা, 2024-25-এ পশ্চিমবঙ্গের কোন শিল্পনগরী জাতীয় জল পুরস্কার জিতেছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবেন, নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, যেটা সেক্টর 5-এ রয়েছে, সল্টলেক সেক্টর 5। 2026 সালে বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আয়োজন করবে? একদম 10,000 স্টার মেরে রাখো, পরীক্ষা এসেই যাবেই, ধরে রাখো এসে গেছে। বিশ্ব পরিবেশ দিবস 2026 সালে এবছর কোথায় হবে? স্যার আজারবাইজান। আজারবাইজানে হবে, ঠিক আছে? আজারবাইজান। বর্তমানে বাঘের সংখ্যা কত? 22 থেকে 24 রিপোর্ট অনুযায়ী। পরের রিপোর্ট এখনো আসেনি, গুনতে তো সময় লাগে, বাঘকে ধরে ধরে তো আর অ্যাটেন্ডেন্স নিতে পারবে না। বাঘের পুরো রেখা দিয়ে প্রায় অপশন বি। 4,000। হ্যাঁ, 3,967, ঠিক আছে? প্রায় 4,000, 3,900 হবে। প্রায় 4,000, যেটা অলরেডি বেড়েছে, অনেকটাই বেড়েছে। এবার বাঘের কি করে হয়, বাঘের গায়ে যে স্ট্রাইপ থাকে সেই অনুযায়ী বোঝা যায় বাঘ হচ্ছে কোন বাঘ কোনটা থেকে আলাদা। হুম। আর সব ক্যামেরা দিয়ে কাউন্ট করা হয়, হ্যাঁ, এরকম নয় যে বাঘের সামনে যাচ্ছে, তুমি এসেছো, আচ্ছা 1 নাম্বার, ঠিক আছে? তাহলে বাঘ তোমাকে 1 নাম্বার বানিয়ে দেবে। আচ্ছা, 2024 সালে বিশ্ব মৎস্য দিবস, এটা 21শে নভেম্বর পালন করা হয়, থিম কি ছিল? India's অপশন বি। blue transformation. ইন্ডিয়া ব্লু ট্রান্সফরমেশন, ব্লু রেভলিউশন, যেরকম নীল বিপ্লব মাছ চাষের সাথে যুক্ত, এই জন্য ব্লু ট্রান্সফরমেশন। আচ্ছা, 2024 সালে পশ্চিমবঙ্গের বন দপ্তর বন্যপ্রাণী এবং মানুষের সংঘাত কমাতে কি বাড়িয়ে দিয়েছে?
ব্যাপারটা একই রকম, ওই যে ক্ষতিপূরণ আর ফাইন কথাটা তো একই। ক্ষতিপূরণ ফাইন। ক্ষতিপূরণ আর ফাইন তো হ্যাঁ একই, স্যার ওটাই। তাই না? ক্ষতিপূরণ মানেই ফাইন। যাই হোক, পশ্চিমবঙ্গে সবুজশ্রী প্রকল্পে বছরে কত চারা গাছ বিতরণের লক্ষ্য রাখা হয়েছে? 5 লক্ষ? 15 10 লক্ষ। লক্ষ? 15 লক্ষ। 15 COP28 জলবায়ু, আমার হচ্ছে 2000 হচ্ছে একটা, মানে আমার স্টুডেন্টের একটা বিয়ে বাড়ি ছিল 2000 হচ্ছে কোভিড এর আগে না জাস্ট পরে বিয়ে হলো, করোনার জাস্ট পরে পরে এর বিয়েতে গেছিলাম। প্রীতির 2020 21 ওই 21 দিকে, ঠিক আছে। আর হচ্ছে স্টুডেন্টের বিয়ে বাড়িতে, মানে বিয়েতে গিয়েছিলাম। প্রথম দেখলাম কারো বিয়ে বাড়িতে বিয়ের পরে যারা গেস্টরা আসছে খেয়ে দিয়ে আসার পরে, তুমি এবার বিয়েতে যা গিফট দিয়েছো, তারা কি দিয়েছিল না, গাছ দিয়েছিল। বুঝতে পারছি, আমি প্রথমবার কারো বিয়েতে দেখলাম যেখানে ওই গাছ ছিল, যে সেখান থেকে বলেছিল স্যার যাওয়ার সময় হচ্ছে গাছ নিয়ে যাবেন, দিয়ে গাছ সেখান থেকে নিয়ে এসেছিল। এটা প্রথমবার কারো বিয়েতে দেখলাম যে অবশ্যই টাকা পয়সা রয়েছে, মানে ভালোই বড় লোকের বাড়িতে, এই মানসিকতা কতজনের আছে, ঠিক আছে। এটা খুব ভালো, আমার সেটা খুব ভালো লেগেছিল জিনিসটা। যথেষ্ট ভালো ফ্যামিলি থেকে, তার বাবা মা যথেষ্ট ভালো, সেই হিসাবে সেটা মানে আমার এখনো মনে পড়ে। সেই গাছ নিয়ে আসা, মানে এটা কোনোদিন বিয়ে বাড়ি থেকে আমি ওইভাবে জিনিস নিয়ে আসি, মানে গাছ নিয়ে আসা। হ্যাঁ, অন্য কিছু এটা সেটা হতে পারে, বাট দ্যাট ওয়াজ গ্রেট। আচ্ছা, COP28 জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একটু আগে বলেছিলাম, নোটসে পড়ানোর সময় বললাম, দুবাই। দুবাই। ইম্পর্টেন্ট প্রশ্ন। ধরিত্রী দিবস বা আর্থ ডে থিম কি? কবে হয় পরে বলছি, কবে একটা প্রশ্ন আছে, কবে পালন করা হয়। থিম আওয়ার Save Earth। পাওয়ার, না আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট, ও আমাদের আমাদের ক্ষমতা ক্ষমতা আমাদের গ্রহ। আমাদের গ্রহ, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জলস্বপ্ন প্রকল্পে কত কোটি বাড়িতে ট্যাপের জল পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে? 5 5 কোটি। কোটি। 2 কোটি। আগেরটা হচ্ছে 3 নম্বরে ছিল, 5 মাত্র? 10 15 মাত্র। আচ্ছা, যাই হোক, সবুজ তাও সাথী আসে না। প্রকল্প, সবুজ সাথী প্রকল্পে ও যাবে না কারো বাড়িতে, চলো। ছাত্রছাত্রীদের কি সাইকেল। দেওয়া হয়? সাইকেল। সাইকেল। পেয়েছো? পেয়েছিলে? না, পাইনি। না। যারা পেয়েছে তারা বিক্রি করে দিয়েছে অনেক। আচ্ছা, সবুজ সাথী প্রকল্পে সরকার হ্যাঁ স্যার। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সে বিনামূল্যে সাইকেল। একদিন যারা পেয়েছে একদিন একটা রিলসে দেখছিলাম একজন ভদ্রলোক দুটো সাইকেলকে নিয়ে একটা ঠেলা নিয়ে ছবি। উফ, কি অবস্থা। আর যারা পেয়েছে তারা বলছে আবার নতুন করে পার্লারে সাইকেলকে সাজাতে নিয়ে যেতে হচ্ছে। না, যে সাইকেলটা দেয় সেটাকে আবার রিপেয়ার করতে, কারণ ওর বল বিয়ারিং এমন অবস্থায় থাকে, ওর পিছনে আরো খরচা না করলে সেই সাইকেল চালানোর যোগ্য থাকে না। যা হোক করে সাইকেলটাকে দিয়ে দেয়। এবার তাদেরও দোষ নেই, কি বলতো, কম টাকা দেয় না একটা সাইকেলের জন্য। সাপোজ ধরো একটা সাইকেল বানাতে, মানে তৈরি করতে তোকে 3,000 টাকা খরচ হয়, ঠিক আছে। এবার সে তার লাভ রেখে বলবে যে, সে 500 টাকা লাভ রেখে বলবে যে আমি একটা সাইকেল আমি 3,500 টাকায় বিক্রি করতে পারি। এবার যদি সরকার তাকে বলে তুমি সাইকেলটা 2,000 টাকায় দিতে হবে তোমাকে, মানে টাকা আমি প্রত্যেক সাইকেলের জন্য তোমাকে 2,000 টাকা করে দেবো, তাহলে সে কি করবে? দুটো বিয়ারিং এর জায়গায় একটা বিয়ারিং লাগাবে, এটার জায়গায় সেটা দেবে না, যাই হোক করে একটা সাইকেল যেন চলে, ঠিক আছে। এবার সেই টেন্ডারটা পাওয়ার জন্য তাকে আবার কোটি টাকা ঘুষ দিতে হয়েছে, তা সে কি করবে, ঠিক আছে। তো সবের মধ্যে চলছে কমিশন, আর কি বলবে, সবই দিদির রাজ্যে সব চাঙ্গা হ্যায় জি, আর কি। ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি কিসের সাথে সরাসরি যুক্ত? সমুদ্র ও সামুদ্রিক সম্পদ। সমুদ্র সমুদ্র এবং, সামুদ্রিক সম্পদ। কারণ ব্লু ব্লু ওয়াটার পলিসি ছিল, যেমন পর্তুগিজরা আমাদের পুরো বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান কন্ট্রোল করতো। তো সমুদ্র এবং জল, মানে উপকূলীয় সম্পদের ব্যবহার। আর পশ্চিমবঙ্গ কত সালে পশ্চিমবঙ্গকে ওডিএফ, ওপেন ডিফেকশন ফ্রি, ওই যে নির্মল রাজ্য, পুরো একদম রাজ্যকে নির্মল রাজ্য করে দিল। 2016। না, 2015-তে নদিয়া হলো, 2019-এ
2019-এ ঘোষণা করে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ নির্মল রাজ্য। এটা করে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। 2019 2 অক্টোবর। 2025 সালে বিশ্ব পরিবেশ দিবস আয়োজক শহর, দেশ নয়, এটা কিন্তু অন্য, আর এটা অন্য। কোন শহরে আয়োজন করা হয়েছিল? বিশ্ব পরিবেশ দিবস কোন শহর আয়োজন করেছিল? এটা মনে রাখবে, জেজুদ্বীপ। জেজুদ্বীপ। জেজুদ্বীপ কোথায় আছে? সাউথ কোরিয়া। নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া 2025 সালে সাউথ কোরিয়া আয়োজক শহর হচ্ছে জেজুদ্বীপ। প্রজেক্ট টাইগার কবে 50 বছর পূর্ণ করলো? চালু হয়েছিল কবে? 1973-এ চালু হয়েছিল। একটু আগে ছিল হয়তো, যাই হোক। স্টার্ট, তাহলে 50 হলে কত হয়? 2024। এই 23 হয়। অঙ্ক কি বলে? 23 50 হচ্ছে, 23 23 2023 সালে 50 বছর। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস কবে পালন হয়? 2 ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি। কি হয়েছিল ওই দিন? ইরানের রামসার শহরে রামসার চুক্তি কনভেনশন। হয়েছিল। তো ওই যে 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, কারণ এই দিন রামসার কনভেনশন হয়েছে। কোন মাসে, জুন মাসে 2024 সালে জুন, সৌদি আরবে কোন দেশ হোস্ট, কি কোন দিবস হোস্ট করেছিল? সৌদি আরব, একটু আগেই বললাম। 25টা হলো আমাদের দক্ষিণ কোরিয়া, 24-এ বিশ্ব কোথায় হয়েছিল? পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস। আচ্ছা, গ্লোবাল ফরেস্ট ওয়াচ অনুযায়ী 2024 সালে পশ্চিমবঙ্গ কত হেক্টর অরণ্য হারিয়েছে? 640। 640 হেক্টর। 2025-26 অন্তর্বর্তী বাজেটে গ্রিন পুলিশ বা নাগরিক ভলেন্টিয়ারদের বেতন কত বাড়ানো হয়েছে? 1000 টাকা। 1000 1000 টাকা। লক্ষ্মীর ভান্ডার কত বাড়ানো হয়েছে? 500 500 টাকা। টাকা। 500 টাকা। 500 টাকা। আচ্ছা, ভালো খবর। গ্রিন পুলিশ, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, গ্রিন পুলিশ। আর ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের যন্ত্র কি? স্পেকট্রোফটোমিটার। 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 অনেক জায়গায় এটা লেখা থাকবে ডবসন স্পেকট্রোফটোমিটার। ডবসন এককে মাপা হয় ওজন হলে, ঠিক আছে? এটা হচ্ছে ডবসন স্পেকট্রোফটোমিটার। বাকি তো আমরা আগের ক্লাসেই পড়েছিলাম, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, সিসমোগ্রাফ। সুন্দরবনকে কেন রামসার সাইট ঘোষণা করা হয়েছে? আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে। জলাভূমি হিসেবে। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে। আচ্ছা, রামসার সাইট কারণ আন্তর্জাতিক, এই জন্য 1900 রামসার সাইট কবে হয়েছিল? দেখো এখানে নোটসে দেওয়া আছে 1971 সালে এটা রামসার সাইট হয়। 1992 সালে স্বীকৃত হয়, এবং 1992 সালে এটা রামসার সাইট হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। কিন্তু এটা মনে রাখবে, 1992-তে রামসার কনভেনশনে এটা হয়েছিল, কিন্তু রামসার সাইট হিসাবে সুন্দরবন 1992-তে হয়। তো এটা একটু মনে রাখতে হবে কত সালে রামসার। যেমন হাইট আমাদের ন্যাশনাল পার্ক 1987, রামসার সাইট 1992। এই যে আর্থ ডে প্রথম কবে পালন করা হয়? কোন সালে? ডে কোন তারিখে পালন করা হয়? 22 এপ্রিল। ঠিক আছে, প্রথম কোন দিন পালন হয়েছে? 1970। আর্থ ডে পালন করা হয় 22 এপ্রিল, আর প্রথম হয়েছিল 1970, 1970। ওজোন স্তর রক্ষার ভিয়েনা কনভেনশন একটু আগে বলে দিয়েছি। স্যার বলছি, বলো বলো। সুন্দরবন স্যার তো 2019-এ রামসার সাইট হিসেবে। সুন্দরবন রামসার সাইট 2019-এ ঘোষণা হয়েছে, এতদিন। সেখানে তো সুন্দরবন
হ্যাঁ, আমি তো তাই জানতাম। রামসার 2019 হয়েছে, তাহলে তোমার 2019 তো হয়েছে, তাহলে 1992 কি হয়েছে? উম, সুন্দরবন রিজার্ভ, সুন্দরবন, এটা 1992 সংরক্ষিত বনভূমি হয়েছিল, রিজার্ভ ফরেস্ট হয়েছিল 1992 আর রামসার সাইট হয়েছে, রামসার সাইট 2019 রামসার সাইট 2019 আর তোমার এটা রামসার সাইট এদিন নয়, এদিন রিজার্ভ ফরেস্ট হয়েছিল, সংরক্ষিত বনভূমি 2000 তে, রামসার সাইট 2019 আর 2000 এতে তোমার 1992 সুন্দরবন 1992 এই তো সুন্দরবন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সুন্দরবন ওয়ার ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ার্ল্ডস 56 রামসার সাইট ও ওয়েটল্যান্ড সাইট ইন 1992 1992 সালে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়, ঘোষণা হয়েছিল, এতে স্বীকৃতি হয় 2019-এ। বাবা, এ তো গন্ডগোলের ব্যাপার, 92ও আছে আবার 2019ও আছে, গুগল করবে দেখবে 2000 তোমার, বাবা এ তো মারাত্মক ডাউটফুল ব্যাপার, 2019ই হয়, ওটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট সংরক্ষিত বন, তারপরে তোমার এটা ঘোষণা হয় 2019-এ। ঠিক আছে, কি আছে? আচ্ছা, ভিয়েনা কনভেনশন কত সালে হয়েছিল? 1982। 1985 এ ভিয়েনা কনভেনশন, এরপরেই মন্ট্রিল প্রোটোকল হয়, এটা হচ্ছে ওজোন স্তর রক্ষার জন্য। 2024 সালে বিশ্ব মৎস্য দিবস কোথায় উদযাপিত হয়েছে? মুম্বাই। নিউ দিল্লিতে মৎস্য দিবস। আচ্ছা, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? 33। 33। 1/3 বা 33। 33%। পশ্চিমবঙ্গের প্রথম উড ফসিল পার্ক বা কাষ্ঠ জীবাশ্ম উদ্যান, একটু আগে বললাম, আমখই। আমখোই, আমখই। কোন জেলায় আছে? বীরভূম। বীরভূম, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন বীরভূমের একদম। কোথায় আছে স্যার? বীরভূমে, এই তো বীরভূমে যে গাছ কিভাবে বীরভূমের এবার কোথায় আছে বলো তো, আমি তো আরে দেখতে হবে, আমি তো যাইনি বাবা, বীরভূম আচ্ছা, কখনো যাওয়া হয়নি। দেখে নেব। আসবেন। তবে তোমার বাড়ি বীরভূম? হ্যাঁ, রামপুরহাট। আমখোই ইসলামাবাদের কাছে, না ইসলামাবাদ নয়, ইলাম বাজার, ইলাম বাজারের ইলাম কাছে। বাজার, আচ্ছা ইলাম বাজারের দুবরাজপুরের আগে। হ্যাঁ, ইলাম বাজারের কাছে জীবাশ্ম উদ্যান। বীরভূমের পর্যটন কেন্দ্র। হ্যাঁ, কি বলছো বাবা? আমার বাড়ি হ্যাঁ, বোলপুরের কাছে, বোলপুর আর ইলাম বাজার কি কাছাকাছি? কাছাকাছি। হ্যাঁ, ওই বোলপুরের কাছাকাছি বলছি। হ্যাঁ, বোলপুর ওই কাছাকাছি। বোলপুরে একবার যাব, শান্তিনিকেতন হোলির সময়, হোলির কাছাকাছি একবার যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু এই তো হোলি আসছে। হোলি তো আসছে, এবার হচ্ছে স্যার যাবেন, ভালো লাগবে। হ্যাঁ ভালো তো লাগবে গো, এবার অনেক রকম ব্যাপার আছে, কি এবার হোলির দিন ওখানে যাওয়ার ব্যাপার আছে, একটা ভেবেছিলাম যাব, কিন্তু হোলির পরের দিন আবার একটা বিয়ে বাড়ি পড়েছে, সেটা হচ্ছে অ্যাটেন্ড করতেই হবে, এবার দেখা যাক কোনটা করা হয়, সেটাই ব্যাপার আর কি। বিয়ে বাড়িটাও প্রচুর গুরুত্বপূর্ণ, আর হচ্ছে হোলিতে ওখানে যাওয়াটা মানে এটা শখের মধ্যে আর কি, এবার সব মিলিয়ে দেখা যাক।
কি করা যায় দেখি, হোক, যা হবে হবে। তোমাদের তো পরীক্ষা তখন হয়ে যাবে সুন্দর। আচ্ছা, নেক্সট। সুন্দরবন অঞ্চলে চাষ হওয়া কোন জাতের তারপরে আপার প্রাইমারির ক্লাস হবে, যারা বিএড করেছো চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। 8 তারিখের পরেই 9 তারিখ থেকে আপার প্রাইমারি আবার ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, সুন্দরবন অঞ্চলে চাষ হওয়া কোন ধানের জাত লবণাক্ত মাটি সহ্য করতে পারে? দেখেই বোঝা যাচ্ছে, বলো। স্বর্ণ। নোনা স্বর্ণ। লোনা স্বর্ণ, ঠিক আছে। মানে গোবিন্দভোগ, বাসমতি এসব নয়। আচ্ছা, জলদাপাড়া জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? কোথায় হবে আর, তিস্তা তোরসার মধ্যে একটা হবে। তোষা। হ্যাঁ, তিস্তা তোরসার মধ্যেই হবে, কারণ তিস্তা। ওখান দিয়ে ওটাই এসছে। এটা হচ্ছে তোরসা নদীর তীরে অবস্থিত, আলিপুরদুয়ার জেলায় তোরসা নদীর তীরে অবস্থিত জলদাপাড়া। আর গঙ্গা তো রূপনারায়ণ তো ওখান দিয়ে প্রবাহিত হয়নি জলদাপাড়া, তিস্তা অথবা তোরসা হতে পারে। ভারতের বন সংরক্ষণ আইন এবার বলো, প্রথমে পড়েছিলাম ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। 1972। 72। 1972। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1972 বললো। হুম, 80। 80 বললাম তো, উল্টো বললে হয়। আচ্ছা, ওটা ইন্দিরা বন্য গান্ধীর প্রাণী। সময়। হ্যাঁ, তো দেখি আমি কি ভুল, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, আমি তো ভুল দিইনি, নোটসে কি ভুল দিলাম? উম, উম, না না, না ভুল না না বলনি। না, ঠিকই বলেছেন। ফরেস্ট হ্যাঁ স্যার, 80 কনজারভেশন, হ্যাঁ 80 হবে। 80 তো। আর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, এই রে গুলিয়ে গেছি গো তোমাদের। আচ্ছা যাই, বন্য আমি কি, প্রাণীটা 1972। হ্যাঁ, আমি তাই বলি, আমি কি ভুল বললাম? হতে পারে, একবার ভেরিফিকেশন করে নেওয়াটা ভালো। আচ্ছা, আচ্ছা, নেক্সট। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস, এক্ষুনি বললাম। এমআইসি। এমআইসি। এমআইসি, মিথাইল আইসোসায়ানেট। গ্যাস। আচ্ছা, নর্মদা বাঁচাও আন্দোলনের মূল কারণ কি ছিল? সব একটু আগে বললাম। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ করে রাখবে। বন বাঁধ সংরক্ষণ আইন। নির্মাণ ও উচ্ছেদ। বাঁধ নির্মাণ ও উচ্ছেদ। হ্যাঁ, বাঁধ নির্মাণ ও উচ্ছেদ এক্সপ্লেন করে দিয়েছিলাম। বন সংরক্ষণ আইন ভালো করে পড়ে রাখবে এই সালগুলো। এটা ছিল নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট পরিবেশগত প্রভাব আর স্থানীয় আদিবাসীদের উচ্ছেদ। জাতীয় বন নীতি কোন সালে গৃহীত হয়? এটা একটা ভুল হওয়া প্রশ্ন, ভুল হবে। কেউ উত্তর বলো তো। এটা মনে রাখবে, 1988 অপশনে বেশিরভাগ থাকবে, কিন্তু প্রথম জাতীয় বন নীতি ভারত সরকার ঘোষণা হয়েছিল কিন্তু 1952-তে। 1952-তে, 1988-তে এটাকে সংশোধিত করা হয়। কিন্তু যত পরীক্ষায় প্রশ্ন আসছে বেশিরভাগ সব কিন্তু 1988-কে দিচ্ছে, 52 কিন্তু বলে না, ঠিক আছে। এই জন্য পরীক্ষায় যখন প্রশ্ন আসবে 52 কিন্তু থাকবে। ভারতের জাতীয় বন নীতি প্রথম 1952 সালে গৃহীত হয়েছিল, কিন্তু সংশোধিত হয় 1988। কিন্তু যখন উত্তর করবে অ্যান্সার 1988 করবে। কি বললাম, বোঝা গেছে? প্রথম কিন্তু, কারণ এটা সেভাবে কিন্তু গৃহীত হয়েছিল, কিন্তু সেভাবে কিন্তু অ্যাকসেপ্টেড ছিল না। কিন্তু 1988-তে এটা সার্বজনীন ভাবে অ্যাকসেপ্টেড হয় এবং কার্যকরী হয়েছিল। কি বললাম, বোঝা গেছে? ওই জন্য উত্তর অপশনে 52 থাকলেও এটার উত্তর কিন্তু 88 বা 80 করবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভুল হবে কিন্তু করবে। হুম। আচ্ছা, প্রজেক্ট এলিফ্যান্ট বা হস্তি সংরক্ষণ প্রকল্প কবে শুরু হয়? হাতি, হাতি মেরে সাথী, এগুলো করতে হবে। 1992, 1992। 92। হুম। আচ্ছা, এটা এক্ষুনি বললাম, বলো পরেরটা। ওয়াটার প্রিভেনশন অ্যাক্ট, না এটা নয়, পরেরটা আছে। ওয়াটার 1974, 1974। হ্যাঁ, এইটা। বিশ্ব ধরিত্রী দিবস একটু আগে বললাম, কত ডেট? 22 এপ্রিল। 22 এপ্রিল। 22 প্রথম কোন বছর হয়েছিল? 70 বললাম না, 1970-এ।
হ্যাঁ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ 1970। আচ্ছা, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রধান কার্যালয় কোথায়? একটু আগে বললাম, বলো। নিউ দিল্লি বা দিল্লিতে, তাই তো? বললাম না গ্রিন ট্রাইব্যুনালের কথা? আচ্ছা, নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম নেত্রী হুম এগুলো পড়তে মেধা হবে। পাটেকর। মেধা মেধা পাটেকর। পাটেকর। মেধা পাটকর। এটা বেসিক্যালি গুজরাট, মেধা পাটকর। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মধ্য দিয়ে যে নর্মদা নদী গিয়েছে তার উপরে বিভিন্ন বাঁধ প্রকল্প হয়েছে সেই জন্য। আর সবচেয়ে বেশি ট্রাইবালরা তো ওই মধ্যপ্রদেশে রয়েছে, মহারাষ্ট্রে অনেক রয়েছে। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? স্বাভাবিক কথা, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? কেরালা। কেরালা। দেখেছো না কোশ্চেনটা বুঝতে পেরেছো? কিরকম প্রশ্ন পড়বে, নেত্রীকে কোন রাজ্যে হয়েছিল, এই ধরনেরই প্রশ্ন করবে। ওই জন্য আমি সেই জায়গাটাকে সুন্দর করে দিয়েছি, ওইটা ভালো করে পড়লেই হবে। আর কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো কোথায় হয়েছিল, 24-এর 25-এ কোথায় হয়েছিল, 26-এ কোথায় হবে, কয়েকটা দেওয়া আছে। সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? চিপকো চিপকো আন্দোলন। আন্দোলনের চিপকো। সঙ্গে। আচ্ছা, এটা বেসিক্যালি এই যে গাছ কাটা রোধে মহিলাদের দ্বারা হয়েছিল, তারা গাছকে জড়িয়ে প্রতিবাদ করেছিল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কত সালে প্রতিষ্ঠিত হয়? এক্ষুনি বললাম, দেখি কার মনে আছে। 2010-এ 2010-এ 2010, 2010, একটু আগে পড়ালাম। এই পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটা বিশেষ বিভাগীয় সংস্থা। আচ্ছা, এটা রিপিট হয়েছে। হেডকোয়ার্টার কোথায় আছে? একটা প্রশ্নই রিপিট হলো। দিল্লি, তাই তো? দিল্লি। একটাই প্রশ্ন রিপিট হয়েছে, এটাই স্যার রিপিট হয়েছে। এটা হ্যাঁ, বলো। সংবিধিবদ্ধ সংস্থা তাই তো? একদম, বাহ বাবা, ভেরি গুড। বলেছে যখন, লেখা আছে সংবিধিবদ্ধ সংস্থা। মানেটা কি বলো দেখি, বললে যখন বলো একটু মানেটা কি? মানে আইন তৈরি করে এটা আনা হয়েছে, হ্যাঁ, মানে ব্যাপারটা সংবিধানে হচ্ছে নেই, আর্টিকেলে নেই। সংবিধানে নেই, যেমন আমাদের হচ্ছে যেমন নীতি আয়োগ। এই যে নীতি আয়োগ, আমাদের যে প্ল্যানিং কমিশনের জায়গায় নীতি আয়োগ করা হয়েছিল, এটাও কি হয়েছিল, এটা কিন্তু নেই, কিন্তু এটাকে অ্যাক্ট পাস করা হয়েছে যে আমাদের প্ল্যানিং এর জন্য একটা কমিশন আমরা তৈরি করবো, সে আমাদের প্ল্যানিং করবে। সেরকম গ্রিন ট্রাইব্যুনাল, এটা কিন্তু কোনো সংবিধানে লেখা নেই, পার্লামেন্টে যারা এমপিরা রয়েছে তারা ভোট দিয়ে বলছে যে আমাদের একটা সংস্থা, এইগুলোকে সংবিধিবদ্ধ সংস্থা বলা হয়। ঠিক আছে, ভেরি গুড। বিশ্ব বন্যপ্রাণী তহবিল WWF এর প্রতীক কি? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। জায়ান্ট জায়ান্ট পান্ডা। পান্ডা। জায়ান্ট পান্ডা। জায়ান্ট পান্ডা। জায়ান্ট পান্ডা, এবার এর সম্পর্কে একটা ইনফরমেশন আছে, একটু দেখো। WWF এর প্রতীক হচ্ছে জায়ান্ট পান্ডা। 1961-এ যখন WWF প্রতিষ্ঠা হয় তখন লন্ডনের চিড়িয়াখানায় চিচি নামের একটা পান্ডা ছিল। সেই প্রাণীটিকে বেছে নেওয়া হয়েছিল কারণ এর একটা ইন্ডিভিজুয়াল চেহারা রয়েছে, একটা বিপন্ন প্রজাতি। সেই জন্য বিশ্বজুড়ে সংরক্ষণের মানে প্রয়োজনীয়তাকে তুলে ধরার জন্য এটাকে করা হয়েছিল। এর পেছনে একটা হিস্ট্রি রয়েছে, 1961-এর চিড়িয়াখানার চিচি পান্ডা। ভালো একটা প্রশ্ন ছিল। কেঁচোর সাহায্যে জৈব সার তৈরির পদ্ধতি, এটা তো আমরা জানি, বলো। ভার্মি কম্পোস্ট। আর্মি কম্পাস। ভার্মি কম্পোস্ট, কম্পোস্ট সার করা হয়। ওই সব গাছ, ঘরের হচ্ছে সব সবজি টবজি ছাল টাল নিয়ে গোবরের মধ্যে দিয়ে কিছু ছেড়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। কেঁচোর সাহায্যে তৈরি করা হয় ভার্মি কম্পোস্ট, কেঁচো সার। ভারতের কোন জাতীয় উদ্যানে ফ্লোটিং পার্ক বা ভাসমান অরণ্য দেখা যায়? পৃথিবীতে একটাই রয়েছে, ভারতেই রয়েছে। কেবল লোমজাই। কই বললাম কি যে বললাম, জো ন্যাশনাল পার্ক। কোন কেবল। রাজ্যে রয়েছে, কোন রাজ্যে? মণিপুর। 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 লেকটাক ভারতের হ্রদ। হ্যাঁ, লোকটাক হ্রদের উপরে, ভেরি গুড। বললে যখন, খুব সুন্দর। লোকটাক হ্রদ হেরিটেজ সাইটও, ইউনেস্কোর হেরিটেজ সাইটও রয়েছে কিন্তু, ঠিক আছে। এই যে ভাসমান জাতীয় উদ্যান এবং এটা হেরিটেজ সাইট। আচ্ছা, বায়ুর মান সূচক বা AQI তে কতর বেশি মানকে মারাত্মক বলা হয়? 50-এ। হুম, 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 আচ্ছা মারাত্মক বলেছে। মারাত্মক।
400-র বেশি মনে হচ্ছে। 400-র বেশি। এবার এটা হচ্ছে বিভিন্ন দেশ বিভিন্ন রকম ধরে, ঠিক আছে? একটু দেখিয়ে দিচ্ছি যে বায়ুর যে AQI একটা স্কেল, যেখানে বায়ুর এই যে 0 থেকে 50 পর্যন্ত হয়। যার যত বেশি মান হবে সে তত বেশি হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে 300-র বেশি মানকে বিপজ্জনক বলেছে, কিন্তু ভারতে বেশিরভাগ জায়গায় বলছে না, ভারত বলছে না 400-র বেশি হলে তখন, ঠিক আছে? এই জন্য এটা বেসিক্যালি 400-র বেশিকে বিপজ্জনক সময় ধরা হয়। ভারত কোনো কিছু মানে না, ঠিক আছে? মানে না বলতে আলাদা কথা আর কি। বিষ্ণুই আন্দোলনের নেত্রী কে? এটা বললাম একটু আগে। এটা দেবী। অমৃতা দেবী। অমৃতা দেবী। অমৃতা দেবী। অমৃতা দেবী বিষ্ণুই আন্দোলনের নেত্রী। আচ্ছা, PM 2.5 এটা খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে ধ্রুব রাঠি হেভি ভিডিও বানায়। PM 2.5 প্রাইম মিনিস্টার নয়, 2.5 স্যার অপশন বি। অপশন বি, ঠিক আছে? কারণ যদি ধূলিকণা 2.5 মিটার হয়, তোমার নাকে কি ঢুকবে না কি হবে বুঝতে পারছো? সে তো একটা ফুটবলের চেয়েও বড়। 2.5 মিটার মানে কত বড় বুঝতে পারছো? মাথায় উল্কার মতো এসে পড়বে এক একটা কণা। আর 2.5 গ্রামের যদি ধূলিকণা হয় তো কি হবে আর নতুন করে বলছি না। বেসিক্যালি এর পার্টিকেল 2.5 মাইক্রোমিটার ব্যাসের সূক্ষ্ম কণা যদি আসে তাহলে সেটাকে বলা হয়। এই যে সূক্ষ্ম কণা যদি থাকে বা তার চেয়ে কম হয়, এগুলো প্রধান বায়ু দূষণকারী হয়। নিঃশ্বাস প্রশ্বাস নিলে স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। কোন গ্যাসটা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের চেয়ে দ্রুত বিক্রিয়া করে বিষক্রিয়া ঘটায়? নাইট্রোজেন। হুম, ये क्या हो गया? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড। মনোক্সাইড। আচ্ছা, কার্বন মনোক্সাইড। আমাদের হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন রিঅ্যাক্ট করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। আর যখন সেইভাবে অক্সিজেনকে হিমোগ্লোবিন একটা কোষে নিয়ে যায়, কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের রিঅ্যাকশন করে কার্বামিনো হিমো কার্বো কার্বো কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু কার্বন মনোক্সাইড যদি হিমোগ্লোবিনের সাথে রিঅ্যাক্ট করে কার্বোমিনো হিমোগ্লোবিন তৈরি করে, সে কিন্তু অক্সিজেনের আগে ডিজলভ হয়ে যায়। ফলে যদি কার্বন মনোক্সাইড শরীরে যায় তাহলে সেই হিমোগ্লোবিনের সাথে রিঅ্যাক্ট করে অক্সিজেনকে যেতে দেয় না, ফলে কোষ অক্সিজেন পায় না এবং তুমি কোমাতেও চলে যেতে পারো। আর দীর্ঘ একটু বেশিক্ষণ যদি থাকো তাহলে তুমি একদম স্বর্গে পৌঁছে যাবে, ঠিক আছে? সবার প্রিয় হয়ে যাবে, কোনো চাপ নেই। কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন মনোক্সাইড ক্ষতিকারক। আর এটা বেসিক্যালি যখন এই যে গাড়ি টাড়ির যে ধোঁয়া, তাতে এটা বেসিক্যালি থাকে। এই যে বর্ণহীন গ্যাস অক্সিজেনের সাথে শক্তভাবে যা কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, রক্তে পর্যাপ্ত অক্সিজেন বহনে বাধা দেয়, ফলে বিষক্রিয়া। ইউএনইপি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। 1972, 1972 সালে ইউনাইটেড নেশন সুইডেনের স্টকহোমে হয়েছিল, ঠিক আছে? এই জন্য স্টকহোম সম্মেলন জাতিসংঘের মানব পরিবেশ বিষয়ক সম্মেলনের পর প্রতিষ্ঠিত হয়, যেটা আমাদের একটা সংস্থা। এই স্টকহোম আন্দোলন স্টকহোম কিসের উপরে গুরুত্ব দিয়েছিল? তাহলে কি হবে? মানব পরিবেশ। মানব মানব পরিবেশ। পরিবেশ। ঠিক আছে, এইভাবে করতে হবে, এটা করবে স্টার। আচ্ছা, আর তিনটে প্রশ্ন আছে। 1986 সালে পরিবেশ সুরক্ষা আইনটি কোন বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত পাস করা হয়েছিল? দেখেই বোঝা যাচ্ছে, বলে ফেলো। ভোপাল গ্যাস দুর্ঘটনা। ভোপাল গ্যাস ভোপাল দুর্ঘটনা। ভোপাল গ্যাস দুর্ঘটনা হলো 1984 এ। সেই জন্য আমাদের তারপরেই আমাদের রাজীব গান্ধী বাধ্য হয়ে তৈরি করলো পরিবেশ সুরক্ষা আইন। এরপর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বেশিরভাগ ব্যবস্থা নিতে পারে। ভারতের সংবিধানে পরিবেশ সুরক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? এনভায়রনমেন্ট কোথায় রয়েছে? পরিবেশ। দেখি, এটা ভুল করবে মনে হচ্ছে। যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা নাকি? দেখি, যুগ্ম তালিকা হবে? আমি বললাম ভুল করবে মনে হচ্ছে। তাহলে কি হবে উত্তর? একদম ঠিক যুগ্ম উত্তর, তালিকাই হবে। একদম ঠিক উত্তর। পরিবেশ সুরক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। দুটোই ঠিক আছে, কি হওয়া এটা যেন ভুল না হয়। ভাববে যে কেন
সেন্ট্রাল গভর্নমেন্ট তো আইন তৈরি করে না। পরিবেশ সুরক্ষা যুগ্ম তালিকা যাতে কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়ই আইন তৈরি করে এবং উভয়ই করে। ওই জন্য দেখবে স্টেটেরও কিছু রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, রাজ্যেরও প্রোটেক্টেড ফরেস্ট রয়েছে, রাজ্য কেন্দ্র হুম উভয়কেই গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে কোন ধরনের রাস্তার উপরে জোর দেওয়া হয়েছে? গ্রামীণ সংযোগকারী রাস্তা। গ্রামীণ সংযোগকারী অনেকে। রাস্তার উপরে জোর দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে নতুন রাস্তা তৈরি এবং পুরনো রাস্তার মেরামত করা। তাই তো?